সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা অবহেলিত বইয়ের দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। মেহের তখন শাশুড়ির এই অপমানজনক শব্দ শুনেও মুখ তুলে তাকালো না। মুখটা নিঃশব্দে শক্ত করে ফেললো সে। বুকের ভেতরটা গরম হয়ে উঠল, কিন্তু ঠোঁট কামড়ে নিজেকে সংবরণ করলো। 4 মাস আগে সেই মায়াভরা মেহেরমা ডাকা রিনা খানের মুখ থেকে আজ ফকিন্নি শুনে তার চোখে অশ্রু জমল, কিন্তু সে তা ঝরতে দিল না। নীরবে হাঁটু গেড়ে বসে গেল মেহের। দুহাত বাড়িয়ে রিনা খানের পা দুটোতে স্পর্শ করলো। ধীরে ধীরে পা টেপা শুরু করলো। পরম শান্তি পেয়ে আস্তে আস্তে চোখ বুঝলো রিনা খান। রাত 2টো বাজে। এখনো মেহের নিজের শাশুড়ির পা টিপে যাচ্ছে। তারও চোখ বুজে আসছে। চোখ বন্ধ করে আবারও চোখ খুলে শাশুড়ির দিকে তাকিয়ে ভয়ে আবারও পা টিপে থাকে। ঘুমের চোটে তার চোখ দুটো বুজে আসছে। কিছুক্ষণ পর রিনা খানের ঘুম ভাঙে আর দেখে মেহের এখনো বসে আছে। তা দেখে মেহেরকে রুমে যেতে বলল। মেহের শাশুড়ির কথা মতো কোন রকম উঠে ধীর পায়ে রুম থেকে বের হয়ে গেল। নিজে রুমে ঢুকে দরজা আটকাতেই দেখলো আদনান তার খাটে শুয়ে আছে। তা দেখে মেহের উচ্চস্বরে বলল, এ কি, আপনি আমার রুমে কেন মিস্টার আদনান? কেন আসতে পারি না? আসতেই পারেন, কারণ এই বাড়িটা তো আপনাদেরই। আমি তো মাত্র এ বাড়ির কাজের লোক। মেহেরের মুখ থেকে কাজের লোক শব্দটা শুনে আদনানের বুকটা ধক করে উঠল। তবু নিজেকে সামলিয়ে বলল, ডিভোর্স পেপারটা দাও। আমি চাই না ডিভোর্স তোমার কাছে থাকুক। বলা তো যায় না, আবার কেসও করতে পারো, কারণ তোমাদের মতো ফকিন্নিদের তো স্বভাবই খারাপ, যারা কিনা বড়লোক ছেলে পেলেই ঘাড়ে ঝুলে পড়ে। মেহেরের প্রচন্ড রাগ লাগলো, তবুও তার কোনো চাপার জায়গা নেই, তাই প্রতিবাদ করলো না। শুধু ও আচ্ছা বলেই মেহের ড্রয়ার থেকে ডিভোর্স পেপার বের করে দিল। এই নিন ডিভোর্স পেপার, আর দ্রুত আমার রুম থেকে বের হন। কেন? কারণ আমি কোনো পরপুরুষের সাথে একই রুমে থাকতে পারবো না। আদনান চমকে উঠে মেহেরের দিকে তাকালো। মাত্র কিছু মাসের ব্যবধানে আজ সে পরপুরুষ হয়ে গেল মেহেরের কাছে। আমি তোমার কাছে পরপুরুষ হয়ে গেলাম মেহের? কেন? আপনি বুঝি বদলে যাননি? এতটাই বদলে গেছেন যে আমাদের এই বেডরুমে বসে আপনি অন্য একটা মেয়েকে লিপ কিস করেছিলেন। আদনান চুপ করে বসে রইল। তা দেখে মেহের তাচ্ছিল্যে হেসে বলল, আজ আমাদের ডিভোর্স হয়ে গেছে, একবারে পরিপূর্ণভাবে। আপনি না আমার স্বামী আর না আমি আপনার বউ, তাই এসব আবেগী খেলা বন্ধ করুন আর দ্রুত বের হন রুম থেকে। আদনান উঠে দাঁড়িয়ে রাগী স্বরে বলল, আমি বের হব না, দেখি তুমি কি করতে পারো। মেহের আদনানের কলার চেপে ধরে বলল, এই চরিত্রহীন লোক, তুই কেন বের হবি না বলতো? কিসের এত অধিকার দেখাচ্ছিস বল আমায়? বিয়ের পর প্রতিটা দিন তুই আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিস। হঠাৎ তোর বাবা মারা যাবার পর নিজের আসল রূপ বের করলি। একদিনের ভেতর বাড়ির বউ থেকে আমায় কাজের লোক বানিয়ে দিলি। তবু কি তোর শান্তি হয়নি? তাহলে এখনো কি চাস বল? আদনান এবার হতভম্ব হয়ে গেল, দুপা পিছিয়ে গেল। সেই মেহেরকে চিনতে পারছে না। আজ কেন জানি মেহেরকে বড্ড অচেনা লাগছে। মেহেরের চোখে আজ কোনো ভয় নেই, আছে শুধু একরাশ ঘৃণা। তা দেখে আদনানের বুকটা ধক করে উঠল। প্রচন্ড ব্যথায় বুকটা ভরে গেল। সত্যিই তো, টানা 1টা বছর সে মেহেরের সাথে ভালো স্বামীর অভিনয় করেছে, তাও নিজের বাবার ভয়ে। যখনই তার বাবা মারা গেল তখনই সে নিজের গার্লফ্রেন্ডকে কল করে দেশে আসতে বলল, আর খুব দ্রুততার সাথে বিয়ের আয়োজনও শুরু করলো। আচ্ছা, আল্লাহ কি তাকে ক্ষমা করবে? শুধুমাত্র সম্পত্তির লোভে আমার সাথে এমন নাটক করতে তোমার রুচিতে বাঁধলো না আদনান? মেহেরের এমন শক্ত কথা শুনে কি জবাব দিবে ভেবে পেল না আদনান। আমি তোমার মতো ফকিন্নি মেয়েকে সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আমি জাস্ট তোমাকে ঘৃণা করি, বুঝতে পেরেছো? আমি ইরাকে ভালোবাসি, ওই আমার মনের মতো। কথাগুলো এক নাগারে বলে আদনান রুম থেকে বের হয়ে গেল। মেহের আদনানের যাওয়ার দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে দিল। ইদানিং তার কেন জানি খুব হাসতে ইচ্ছা করে। ওদিকে দেখা যায় রেস্টুরেন্টে ইরা তার নতুন বয়ফ্রেন্ড সমীর সাথে। তুমি কি সত্যি ওই আদনানকে বিয়ে করবে? তুমি কি শেষ পর্যন্ত আমাকে ছেড়ে চলে যাবে? আরে পাগল, বোঝার চেষ্টা করো। আদনানকে যদি বিয়ে না করি তাহলেও সম্পত্তি আর টাকাগুলো কিভাবে আমাদের করব? একবার যদি সম্পত্তি লিখে নিতে পারি তাহলে আমি ওই আদনানকে ছেড়ে তোমার কাছে চলে আসব, তারপর দুজনেই দেশের বাইরে চলে যাব। এখন বুঝতে পারছি তুমি আদনানকে কেন বিয়ে করছো। এই না হলে আমার রূপসী, আমার ভালোবাসা। দেখো, যা করবে ভেবে চিন্তে করবে। আরে তোমার তো চিন্তা করতে হবে না। ওই আদনান আর আদনানের মা আমার উপর দুর্বল। আমি এমন অভিনয় করব ওরা মনে করবে আমি ওদের জন্য সবকিছু করতে পারি। তারপর সুযোগ বুঝে আমাদের প্ল্যান অনুযায়ী সবকিছু হবে। আচ্ছা তাহলে ঠিক আছে, এখন চলো বের হই। আগামীকালই চলে যেতে হবে আদনানদের বাড়ি। তারপর তারা দুজনেই উঠে বের হয়ে যায়। মেহেরের চোখের জল শুকিয়ে গেছে এতদিনে। কি করবে বেচারি? এই বয়সে এত সব বড় বড় ধাক্কাগুলো কেমনে সইবে? কেন তার সাথে সব হচ্ছে? বাবা, তুমি কেন তোমার সাথে আমাকে নিয়ে গেলে না? তুমি ছাড়া যে আমি বড্ড অসহায় নিষ্ঠুর দুনিয়ায়। হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে শক্তি দাও। সে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসাচ্ছে। ওর কান্না আর মনের কথা বোঝার মতো কেউ নেই এই বাড়িতে। শাশুড়ি রুমে বসে বসে কলে বলছে, সে যাই হোক আমার একটা মাত্র ছেলে, ওর বিয়েতে কোনো কিছুর কমতি আমি রাখবো না। তোমাকে যা যা বলছি সবটা যাতে হয়। কালকে বউ নিয়ে আসবো। এলাকার কোনো মানুষ যাতে দাওয়াত না পেয়ে থাকে সবাইকে জানিয়ে দিও আমাদের এখানে। আচ্ছা এখন রাখছি বলেই ফোন কেটে দেয়। আদনান সোফায় বসে বসে ভাবছে, কেন মেহেরের জন্য হঠাৎ ওর মন এমন করছে। কালই তো আমার ভালোবাসার মানুষ ইরাকে নিয়ে আসবো এই বাড়িতে। না না, এসব মেহের টেহেরের কথা ভাবলে হবে না। আমার তো ইরাকে নিয়ে ভাবতে হবে। সেই হচ্ছে আমার জন্য পারফেক্ট মেয়ে, যার সাথে আমাকে মানায়। দেখি ইরাকে একটা কল দিয়ে দেখি বলেই ফোনটা হাতে নিয়ে কল দিতে গিয়ে দেখে ফোন বিজি। সে
ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আবারও কল দেয় বিজি। সে কয়েকবার নক দিয়ে দেখে কোনো কল যায় না। তার ভেতর কেমন জানি সন্দেহ ঢোকে। পরদিন সকালে সে ইরার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আদনান। সে ইরাদের বাসার গেটের সামনে আসতেই দেখে ইরা আরেকটি ছেলেকে বিদায় দিচ্ছে। তাদের একজনের হাত আরেকজন ধরে আছে, হাসি মুখে কথা বলছে। ছেলেটি ইরার মুখ ধরে বলল, আজ তাহলে আসি। হ্যাঁ যাও, সাবধানে যেও, হয়তো আমাকে নিতে আসবে। চিন্তা করো না তুমি, আমি সবটা ম্যানেজ করে তোমাকে জানাবো। আর যতদিন না সাকসেস হচ্ছি ততদিন তুমি ধৈর্য ধরে থাকো সোনা। আমি তাহলে যাচ্ছি, বাড়িতে বলবো বান্ধবীদের বাসায় গেছি। তারা দুজন দুজনকে বিদায় দিয়ে চলে যায়। আমি ঠায় দাঁড়িয়ে সবটা দেখছি। কি দেখলাম আমি? নিজেকে বিশ্বাস করতে পারছি না যে ইরার অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আছে। ছি, আমি মানুষ চিনতে এতটা ভুল কি করে করলাম? আমি মেহেরকে কিভাবে কষ্ট দিলাম? কি করব আমি? কি বলবো মেহেরকে? আর এখানেই ধোকার পরিণাম ধোকা দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কথায় আছে একজনকে ঠকিয়ে বড় হওয়া যায় না। বিনা কারণে আপনি অন্য কারোর সাথে অন্যায় করবেন, তাহলে নিজেও তা ফেরত পাবেন। তাই সাবধান হন। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। ধন্যবাদ।